প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিন আমরা এই একই ডায়াগ্রামটার ওপরে দেখো আমরা হিস্টোগ্রাম করেছিলাম। এই একই ডেটার ওপরে আমরা হিস্টোগ্রাম এঁকে দেখিয়েছিলাম আগের দিন। আজকে সেই একই আঁকার ওপরে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন এবং ফ্রিকোয়েন্সি কার্ভ কিভাবে করতে হয় সেটা দেখবার চেষ্টা করব। তো প্রথমেই আঁকা যাক ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে, পলিগন জিনিসটা মানে কি? পলিগন মানে আমরা বাংলায় বলি যাকে বহুভুজ, যার অনেকগুলো বাহু আছে এবং যেগুলো কি হয় সোজা, মানে যার মধ্যে কোনো কার্ভ বা কোনো বক্ররেখার কোনো রকম আমরা পরিচয় দেখতে পাবো না। যেগুলো একদম স্কেল দিয়ে আঁকা হয় এবং সোজা লাইন থাকবে সেগুলোকে আমরা বহুভুজ বলি। তো এখানেও ঠিক তাই, আমরা বহুভুজ আঁকতে চেষ্টা করব এবং বহুভুজ আঁকবার জন্য আমাদের দরকার হচ্ছে স্কেল। ফ্রিকোয়েন্সি পলিগন আর ফ্রিকোয়েন্সি কার্ভের মধ্যে সাধারণত কোনো পার্থক্য নেই, কিন্তু একটাই পার্থক্য হবে, কার্ভ যখন আমরা আঁকি তখন হাত দিয়ে আমরা যে পয়েন্টগুলো পাবো সেগুলোকে অ্যাড করার চেষ্টা করব, আর যখন আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকবো সেখানে আমরা চেষ্টা করব না স্কেল দিয়ে আমরা আঁকবো। ফ্রিকোয়েন্সি পলিগন আমরা স্কেল দিয়ে আঁকবো। তাহলে ফ্রিকোয়েন্সি পলিগন আঁকা শুরু করা যাক। কিছুই না, প্রচণ্ড সোজা। যদি হিস্টোগ্রাম আঁকা থাকে, আজকে আমরা হিস্টোগ্রাম আঁকা থাকলে কীভাবে আঁকতে হবে, আঁকা না থাকলে কীভাবে আঁকতে হবে, দুরকমভাবেই শিখে নেব। তো প্রথমে ধরে নিলাম যে হিস্টোগ্রাম আঁকাই আছে, তার উপরে আমাকে ফ্রিকোয়েন্সি পলিগন বা ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকতে বলা হচ্ছে। কি করব? আমার তো হিস্টোগ্রাম মানে বারগুলো আঁকাই আছে। আমাকে যেটা করতে হবে, এদের বারগুলোর মাঝখানের একটা করে অংশ আমাকে নিয়ে নিতে হবে, মানে মিড পয়েন্ট আমাকে খুঁজে বের করতে হবে, মিড ভ্যালুজ। তো দেখো এখানে টেবিল থেকেও কিন্তু করা যেতে পারে, কারণ এই যে হিস্টোগ্রাম আঁকার মানে ফ্রিকোয়েন্সি পলিগন বা ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকার সময় আমাকে এই ভ্যালুগুলো নিতে হবে, 45, 55, 65, 75, 85, 95, এই ভ্যালুগুলো শুধু নিতে হবে। আর তার এগেনস্টে আমাকে এই ফ্রিকোয়েন্সিগুলো নিয়ে কাজ করতে হবে। তো আমি এখানে যদি দেখি, আমার নিচে যেখানে স্কেল আমি ধরেছিলাম আগের দিন যে এঁকেছিলাম, ক্লাস বাউন্ডারিগুলো যে নিয়েছিলাম, 40 ছিল একটা, তারপর একটা ছিল হচ্ছে 50। তাহলে এদের মাঝখানের যে পয়েন্টটা সেটাই 45 হবে। এখানে আমরা নিচে একটা করে গ্যাপ দিতে থাকবো, ওপরেও আমি দিয়ে নেবো। তার কারণ হচ্ছে আঁকাটা ওপরের রেসপেক্টেই হবে, নিচেরটা রেসপেক্টে হবে না। ঠিক আছে, তো গ্রাফে আঁকলে খুব সোজা হতো, কারণ সেখানে পয়েন্টগুলো দেওয়াই থাকতো। আমি ওপরেরগুলো আগে করে নিচ্ছি, তারপরে নিচেরটার আঁকছি। আমি যেহেতু বারের উইথটা 2 সেন্টিমিটার নিয়েছিলাম, তাই তার মিড ভ্যালু কিন্তু সবকটারই 1 সেন্টিমিটারই হবে। কেউ যদি 1 সেন্টিমিটার নেয় তো তার ক্ষেত্রে আঁকাটার কিন্তু এটা 1 সেন্টিমিটার হলে 0.5 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এ নিয়ে নিলাম। এবার 50 থেকে 60-এর মধ্যে আসবে আমার 55, সেটা তাহলে এখানে একটা আমি প্রত্যেকটার হাফ গ্যাপগুলো নিয়ে নিচ্ছি, তারপরে মানগুলো লিখছি। এখানেও তাই 1 সেন্টিমিটারে হবে, তারপরেরটাও ঠিক তাই 1 সেন্টিমিটার, এখানেও তাই 1 সেন্টিমিটার। এইবারে স্কেলের সাহায্যে দাগগুলোকে যদি আমি বাড়িয়ে নিই, তার না হলে সব গিজিমিজি দেখতে হবে। তো আমি এগুলো দাগগুলোকে একটু নিচের দিকে বেশি এক্সটেন্ড করছি, যেটা আগের লেখা ভ্যালুটাকে যাতে মানে ক্রস করে যায়, সেরমভাবেই এক্সটেন্ড করছি। হলো? তাহলে এখানে আমি কি লিখবো? 45, এখানে হবে 55, 65, 75, 85, 95, এরকম করে 100-এর পরে এটা আমি নিয়েছি। কেন আমি পরে বোঝাবো, কারণ এখান থেকে আমাকে পরে অ্যাড করতে হবে। তো সিমিলারলি পয়েন্ট একটা আমি এখানেও নিয়ে রাখবো, যেখানে আমি স্কেল ব্রেক করেছি সেইখানে, কারণ এগুলোর সাথে অ্যাড করতে হয়। কিছু লিখবো না, জাস্ট ভ্যালুটা নিয়ে রাখলাম। এইবারে কি করব, এদেরকে একটু সার্কেল করে দেবো নিজের বোঝার জন্য, না করলেও হয়, আমি করে দিচ্ছি যাতে নিজের বোঝা যায়। ছোট ছোট করে এগুলোকে আমি সার্কেল করে দিলাম বোঝার জন্য। এইবার এদেরকে আমি অ্যাড করব। তো এদেরকে দুজনকে অ্যাড করা সেরকম কিছুই নেই, তাও অ্যাড করছি, দুজনে অ্যাডেডই আছে। তারপরে আচমকা কিন্তু 1 থেকে 3-এ যাব না, সিকোয়েন্স মেনটেন করে আমি কিন্তু অ্যাড করব। 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, 1-এর পরে আচমকা 3, সেখান থেকে আচমকা 5, এরকম যাবে না।
আচ্ছা, এইবার এখান থেকে চলে যাচ্ছি, আমি পলিগন আঁকছি, সেজন্য আমি কি করছি, স্কেল দিয়ে জয়েন করব। কার্ভ হলে এই একই জিনিস জাস্ট হাত দিয়ে স্মুথ কার্ভ করবার চেষ্টা করতাম। এই যে আবার পরেরটার সাথে এটা জয়েন করলাম, তারপরে আরেকটুটা বেরিয়ে গেল, এবার এখানে থেকে এই পর্যন্ত জয়েন করে দিলাম। নেক্সট হোয়াট, এরকম তো হ্যাঙ্গিং অবস্থায় থাকবে না, আঁকাটা তো হ্যাঙ্গিং থাকবে না, তার জন্য এইখানে যে এক্সট্রা একটা ঘর নিয়েছিলাম, আর যেটাকে আমি অ্যাজিউম করতে পারি 35 আর এখানে 105, এদেরকে জয়েন করব। জয়েন করার সময় যতক্ষণ পর্যন্ত রেখাটা মূল বারগ্রাফের মধ্যে, মানে মূল হিস্টোগ্রামের মধ্যে থাকবে, ততক্ষণ সলিড লাইন হবে, স্ট্রেট লাইন, তারপরেই সেটা ব্রোকেন লাইনে পরিণত হবে। কারণ এটা কেন ব্রোকেন করছি, কারণ এটা ছিল না, আমি দেখিয়েছি, এক্সটেন্ড করেছি, সেই কারণে। সিমিলার ওয়েতে এই সাইডটাকেও তাই করব, স্কেলটাকে বসিয়ে নিয়ে জয়েন করব যতক্ষণ পর্যন্ত আমি মূল হিস্টোগ্রামে আছি, আমি সলিড লাইন স্ট্রেট লাইন টেনেছি, তারপরে আস্তে আস্তে ব্রোকেন লাইন করে জয়েন করে দিলাম। হয়ে গেল আমার ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন আঁকা শেষ। যখন এবার আমি হিস্টোগ্রাম এর সাথে ফ্রিকোয়েন্সি পলিগন আমি আঁকছি, তখন আমি এখানে অ্যান্ড বলে জাস্ট হেডিংটা সেম হবে, জাস্ট লিখে দেবো অ্যান্ড ফ্রিকোয়েন্সি পলিগন। হলো এরকমভাবে কিরো হলো হিস্টোগ্রাম অ্যান্ড ফ্রিকোয়েন্সি পলিগন শোয়িং দ্য ফিমেল অ্যাডাল্ট লিটারেসি রেট। ঠিক আছে, একই রকম হলো হেডিং, কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এটা আমি দেখালাম হচ্ছে শুধুমাত্র যদি বারগ্রাফটা দেওয়া থাকে। এবার পরেরটা আমি যেটা আঁকবো সেখানে বারগ্রাফ থাকবে না এবং এটা কার্ভ আঁকবো, আমি পলিগন আর আঁকবো না, এবারে কার্ভ এঁকে দেখাবো। এবারে আমরা একটা ফ্রেশ পেজ নিয়ে নিয়েছি যেখানে আমরা পলিগন আঁকবো না, কার্ভ আঁকবো, কিন্তু আবারও আমরা এমনভাবে আঁকবো, ধরো পরীক্ষা আমাকে হিস্টোগ্রাম করতেই বলেনি, সরাসরি আমাকে বলে দিয়েছে যে ফ্রিকোয়েন্সি কার্ভ এঁকে দেখাও অথবা ফ্রিকোয়েন্সি পলিগন এঁকে দেখাও, সেক্ষেত্রে হিস্টোগ্রাম আননেসেসারিলি একবার আমার কোনো প্রয়োজন নেই। তার জন্য আবার আমি একটা ব্ল্যাঙ্ক পেজে চলে গেলাম, সেখানে গিয়ে আমি একটা লাইন টেনে নিলাম, হরিজন্টাল লাইন টেনে নিলাম, এবং অটোমেটিক্যালি ঠিক আগের দিন যেমন বলেছিলাম একটা ভার্টিক্যাল লাইনও আমি টেনে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এইটা ছিল হচ্ছে আমার অঙ্ক, এইটা ছিল আমার অঙ্ক, তাই তো? এটা অঙ্ক ছিল, আমাকে দুটো জিনিস নিয়ে কাজ করতে হবে। ফ্রিকোয়েন্সি আমি আবারও এখানে 1 সেন্টিমিটার করে 12 পর্যন্ত ধরে নিচ্ছি ভার্টিক্যাল অ্যাক্সিস, আর হরিজন্টাল অ্যাক্সিসও আমি ওরকমই 2 2 করে নিয়ে চলে যাচ্ছি। তাহলে আমি আগে ভার্টিক্যাল অ্যাক্সিসটাই দেখিয়ে দিই, 12 পর্যন্ত যাব, আমি 12 সেন্টিমিটার এখানেই নিয়েছি, কারণ 11 বললে একটা এক্সট্রা নিতে হয়, আমি এক ঘর এক্সট্রা নিয়ে দেখাবো, সেটা একবার চেষ্টা করব। তাহলে এখানে আমি 0 লিখলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, এখানে কি লেখার কথা ছিল, ফ্রিকোয়েন্সি যেমন লিখছিলাম এরকম আমি অ্যারো করে দিলাম, দিয়ে সেখানে লিখে দিচ্ছি ফ্রিকোয়েন্সি। হয়ে গেল, ভার্টিক্যাল অ্যাক্সিস শেষ, এখানে আমি এখানে ওয়াই লিখে দিতে পারি কারণ এটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এবারে আমি আবার এক্স অ্যাক্সিসে চলে আসছি। এক্স অ্যাক্সিসের প্রথম ঘরটা বলেছিলাম যে আমি এখান থেকে 2 সেন্টিমিটারের গ্যাপ নিচ্ছি এবং 1 সেন্টিমিটার একটা ডট দিয়ে রাখলাম, এটা আমি স্কেল ব্রেক করব বলেছিলাম, কারণ আমার আচমকা তো ভ্যালু শুরু হতে পারে না। আগের দিন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যারা এ বিষয়ে জ্ঞাত নও তারা একটু আগের দিনের ভিডিওটা দেখে নাও, সেখান থেকে বুঝতে পেরে যাবে। তো আমরা এখানে 2 সেন্টিমিটারের গ্যাপ নিচ্ছি, এক একটা মনে করছি বার আঁকবো, কিন্তু বার আসলে আঁকবো না, 2 সেন্টিমিটারের গ্যাপ নিয়ে আমরা দেখছি। আমি এই পর্যন্ত নিলাম, দেখি কত পর্যন্ত আসে। তো বাকিগুলো আমি নিয়েছি, যেমন ধরো এখানে থাকছে কিছু কি ছিল 40 50 60 70 80 90, আর হচ্ছে অঙ্কে ছিল হচ্ছে, অঙ্কটা একবার দেখে নিই, অঙ্কটা সর্বোচ্চ মান ছিল হচ্ছে 100, তাহলে আমাকে 100 পর্যন্তই যেতে হবে। তাহলে আমি এখানে লিখে দিলাম 100 100,
ঠিক আছে, কিন্তু 100 নিলে তো হবে না, আমাকে আরও 0.5 মতন এক্সট্রা যেতে হবে, কারণ আমাকে আর একটু এক্সট্রা দেখাতে হবে, সেজন্য আমি একেবারেই আর একটু বেশিই নিলাম। তো আমি এই পর্যন্ত এক্সটেন্ড করলাম, এখানে 0.5 এক্সট্রা ড্র করে রাখলাম, যেমন আগেরটা মানে 0.1 সরি ড্র করে রাখলাম। হলো, এবার এখানে আমি কি লিখবো, একটু নিচু করে স্কেলটা রেখে এখানে লিখে দিচ্ছি অ্যারোটা দিয়ে। কি লিখবো বলো তো? ক্লাস বাউন্ডারি। এগুলো প্রত্যেকটাই ক্লাস বাউন্ডারি ছিল, ক্লাস বাউন্ডারি লিখবো। আচ্ছা, আগের অঙ্কটার মতোই ঠিক, এখানে মাঝে মাঝে আমি একটা করে পয়েন্ট মানে তোমার হাফের গ্যাপ নেব, মিড ভ্যালিউ নেব। তো 40 অ্যান্ড 45 এর মধ্যে, 40 অ্যান্ড 50-র মধ্যে থাকে 45, এখানে থাকবে 55, 65, 75, সিমিলার ওয়েতে এখানে থাকবে 85, এখানে থাকবে 95, তারপরে তো সো অন। তো আমি এখানে আবার দাগগুলো একটু আজকে এবার একটু বড় বড় করেই টেনে দিচ্ছি। আমি এখানে একটু বড় বড় করেই দাগগুলো টানছি, প্রায় 2 সেন্টিমিটারের মতন করে লম্বা করে দাগগুলো টানছি ডিফারেন্সিয়েট করবার জন্য, সেই জন্য তো লম্বা করে দাগগুলো টেনে দিচ্ছি। তারপরে এদের ভ্যালুগুলো পরপর পরপর লিখে দেবো, যাতে নোংরা দেখতে না লাগে। আচ্ছা, তাহলে 40 হলো, এখানে লিখে দিলাম অ্যাজ ইউজুয়াল, যেমন আগের অঙ্কটায় করলাম। 45 একই জিনিস করছি, অন্য কিছুই করছি না। 55, 65, 75, 85, 95, ঠিক আছে। ক্লাস বাউন্ডারি, এখানে আরেকটা জিনিস লেখা যেতে পারে, ক্লাস বাউন্ডারি অ্যান্ড মিড ভ্যালু, তাহলে জিনিসটা একদম স্পষ্ট হবে। মিড ভ্যালুস হয়ে গেল। আচ্ছা, এবার আমার অঙ্কের করার কি কথা আছে, আমি ক্লাস বাউন্ডারির দিকে দেখবো না, এবার মিড ভ্যালুর রেসপেক্টে ওপরে আমি একটা করে পয়েন্ট প্লট করব। কি পয়েন্ট প্লট করব? 45 এর রেসপেক্টে আমি কি প্লট করব? 3। 55 এর রেসপেক্টেও 3 প্লট করব। 3 মানে 3 সেন্টিমিটারই কেন বলেছিলাম, এখানে যা মান থাকবে সেটাকে তুমি যত স্কেল ধরেছো, এখানে দেখো আমি 1 সেন্টিমিটারে 1 স্কেল ধরেছি, 1 ইউনিট, তাকে দিয়ে ডিভাইড করব। তাহলে 3 ডিভাইডেড বাই 1 যদি করতে যাই, 3 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু কত হবে? 3 হবে। তাহলে আমি 3 সেন্টিমিটারই নেবো, কিন্তু বসাবো কোথায়? 45-এ। তো চলো 45-এ বসিয়ে দেওয়া যাক। সেখান থেকে দেখো 3 সেন্টিমিটার, দেখো আমি 3 সেন্টিমিটারই নিচ্ছি, এই যে 3 সেন্টিমিটার এই জায়গাটা বসাচ্ছি, বসিয়ে দিলাম, ডট নিয়ে নিলাম। পরেরটাতেও আমি 3 সেন্টিমিটার একেবারেই করে নিচ্ছি, বসিয়ে দিলাম, ডট নিয়ে নিলাম, একটা সার্কেল করে দিলাম, দুটো হয়ে গেল। আচ্ছা, তারপরের ভ্যালুটা দেখো এখানে কত আছে, 65 এর রেসপেক্টে 7, 7, 8, 11, 8, ঠিক আছে। তো 7 প্রথমটা, এই যে 7 সেন্টিমিটার বসিয়ে দিয়েছি। তারপরেরটা ছিল হচ্ছে 8, 8, তারপরেরটা আছে 11, আরও পড়ে যাবে। তারপরেরটা হলো এই যে 11, তারপরেরটা হচ্ছে তোমার 8, তাহলে এই হচ্ছে 8 হয়ে গেছে। সবাইকে সার্কেল করব। হলো। আচ্ছা, এইবারে আমি কি করব, এদেরকে জয়েন করব। জয়েন করতে গেলে প্রথমেই ডার্ক করে জয়েন করতে যাবে না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে হালকা করে জয়েন করো, আমার উদ্দেশ্য হচ্ছে স্মুথ কার্ভ আঁকা। হলো, একটা জয়েন হয়েছে। পরেরটা একটু এখানে একটু আপস অ্যান্ড ডাউনস হলো, আপস অ্যান্ড ডাউনস থাকা চলবে না, একদম স্মুথ কার্ভ হবে। হলো, এবার এই দুটোকে জয়েন করব। এই জায়গাটা হালকা ডাউন হয়েছে আমি দেখতে পাচ্ছি, খুব খেয়াল রাখবে, বি কেয়ারফুল। হলো,
আচ্ছা, এবার এইখানটায় আঁকবো। এই অবধি হয়ে গেছে। আমি খাতা ঘোরানো পছন্দ করি না, কারণ আমি সাজেস্টও করবো না যে খাতা ঘুরিয়ে ঘুরিয়ে আঁকো। চেষ্টা করবে 2বার 3বার 4বার ঠিক পারবে, খাতা ঘোরাবে না। আচ্ছা, এই অবধি হয়ে গেছে আমার। এবার এবার তো আমি বুঝতে পারছি না যে বার গ্রাফ কতটা আছে, তাই না? যে বার গ্রাফ কতটা আছে সেই পর্যন্ত আমি সলিড রাখবো, বাকিটা আমি ডটেড করব। এই ক্ষেত্রে সলিড করার আর দরকার নেই, তোমার যেখানে শেষ হচ্ছে তারপর থেকেই এন্ডিং যে লাইনগুলোকে তুমি ডটেড করবে। তাহলে এইখানে হবে, এইখানে হওয়ার কথা ছিল, কারণ মনে করো এটা 40 ছিল ক্লাস বাউন্ডারি, তার ঠিক আগে স্কেল ব্রেকের এখানে। তাহলে এবার এদেরকে আমি ডট তো স্কেল ইউজ করব না, হাত দিয়ে হয়ে গেল একটা সাইড। নেক্সট এই সাইডটাকে জয়েন করার কথা হচ্ছে এর সাথে, মনে করো, কারণ এই অবধি আমার 100 অবধি ক্লাস বাউন্ডারি আছে, তো এই পর্যন্ত আমি জয়েন করব। হয়ে গেছে, এই হয়ে গেল আমার ফ্রিকোয়েন্সি কার্ভ। তাহলে আমি হেডিং করছি। আমার তো এখানে হিস্টোগ্রাম আঁকতে বলেনি, তোমার যদি একটু প্রেজেন্টেশনটা আরও সুন্দর করতে ইচ্ছা করে তুমি এটাকে একটা বক্স বানিয়ে দাও, এখান থেকে এদের মাথা জুড়ে দাও, এক্সট্রা লাইন মুছে দেবো, হয়ে গেল। আচ্ছা, এবার আমি এখানে হেডিং করে দেবো ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রিকোয়েন্সি কার্ভ, ছোট করে মাঝখানে শোয়িং দ্য অ্যাডাল্ট, হেডিংটা ছিল দ্য ফিমেল অ্যাডাল্ট লিটারেসি রেট, দ্য ফিমেল অ্যাডাল্ট লিটারেসি রেট। ঠিক আছে, মোটামুটি আঁকা শেষ। এখানে স্কেল লিখে দিতে পারো, কর্নার, নিচের কর্নার স্কেল। আমি এইচএস লিখলাম, তোমরা লিখবে হরিজন্টাল অ্যাক্সিস। হরিজন্টাল অ্যাক্সিসে আমরা কি করছি, আমরা এখানে দেখাচ্ছি হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কি দেখাতে চেষ্টা করছি আমি। এখানে তো আমি আর ক্লাস বাউন্ডারি দেখাচ্ছি না, তো 2 সেন্টিমিটারের গ্যাপে আমি এখানে কি দেখাচ্ছি, তোমার 1 মিড ভ্যালু। 2 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 1 মিড ভ্যালু। আর একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। ভার্টিক্যাল অ্যাক্সিস তুমি কি করছো, ভার্টিক্যাল অ্যাক্সিস তো 1 সেন্টিমিটারে 1 ইউনিটই দেখিয়েছি, তাহলে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 1 ইউনিট অর 1 ফ্রিকোয়েন্সি, 1 ফ্রিকোয়েন্সি। হয়ে গেছে, আমার আঁকা শেষ, একদম পরিষ্কার আঁকা, এবং এই আঁকার কোনো সমস্যা থাকার কথা নয়, একদম সোজা সাপটা আঁকা। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো রকমের অসুবিধা হয়, না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।